আজিমপুর গভর্নমেন্ট গার্লস কলেজের অনলাইন ক্লাসে আমি আমার সুপ্রিয় শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা একে একে অনলাইন ক্লাসে যুক্ত হতে থাকো। আমার এই ক্লাসটি আজকে তাহারেই পড়ে মনে এই কবিতাটি আমি তোমাদের সামনে উপস্থাপন করব। এই কবিতাটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর দুটোই ক্লাসেরই সিলেবাসের অন্তর্ভুক্ত আছে, সেই কারণেই আমি এই কবিতাটি বেছে নিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাকে যে কোনো একজন একটু ওয়ালাইকুম আসসালাম একটু কমেন্টস করে যদি জানাও যে আমার শব্দ শোনা যাচ্ছে কিনা এবং আমার ভিডিওর রেজুলেশনটা ঠিক আছে কিনা, এই বিষয়টি যে কোনো একজন একটু তোমাদের মধ্য থেকে যে কোনো একজন একটু কমেন্টস করে জানাও যে শব্দ এবং ভিডিওর রেজুলেশন ঠিক আছে কিনা। যে কোনো একজন একটু কমেন্টস করো প্লিজ, সব কিছু ওকে আছে কিনা। জি স্যার, ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অর্থাৎ 2019 এবং 2020 শিক্ষাবর্ষ, 2020 এবং 2021 শিক্ষাবর্ষ অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা একে একে আমার এই ক্লাসে যুক্ত হতে থাকো এবং আমি ক্লাস শুরু করছি। তোমরা আমাকে সর্বাত্মক সহযোগিতা করবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি তোমাদের জন্য আজকে যে কবিতাটি আমি বাছাই করেছি সেটা হলো তাহারেই পড়ে মনে। কবি হচ্ছেন সুফিয়া কামাল। তো এই কবিতাটিও আমি দুটো ক্লাসে বিভক্ত করব। আজকের যে ক্লাসটি, এই ক্লাসটিতে আমি কবি পরিচিতি নিয়ে আলোচনা করব, তারপর শব্দার্থ এবং টিকা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এরপরে আমি মূল কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করব। আজকে ক্লাসে এই তিনটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমি পাঠ পরিচিতি এবং মূল কবিতাটি অর্থাৎ মূল কবিতাটি আমি তোমাদের সামনে উপস্থাপন করব, বিশ্লেষণ করব, অ্যানালাইসিস করব। এটা দ্বিতীয় ক্লাসে। তাহলে আজকের ক্লাস হচ্ছে কবি পরিচিতি, শব্দার্থ, টিকা আর মূল কবিতাটি আবৃত্তির মধ্য দিয়ে আমরা এই ক্লাসটি শেষ করব। আমি আশা করছি তোমরা আমার ক্লাসের একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকে আমাকে সর্বাত্মক সহযোগিতা করবে, এটাই প্রত্যাশা করি। তাহলে শুরু করা যাক। কবিতার নাম তাহারেই পড়ে মনে। কবির নাম সুফিয়া কামাল এবং প্রথম ক্লাস বা পর্ব 1। কবি পরিচিতি শুরু করছি। সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি এবং নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তাইলে আমরা এই লাইনটাতে সুফিয়া কামালের মোটামুটি একটি পরিচয় বা ধারণা, ওনার সম্পর্কে একটি ধারণা লাভ করি যে তিনি একজন বিশিষ্ট মহিলা কবি এবং একই সঙ্গেই নারী আন্দোলনের তিনি একজন পথিকৃৎ অর্থাৎ পুরোধা। তাঁর জন্ম 1911 খ্রিস্টাব্দের 20 জুন বরিশালে। তিনি বরিশাল বিভাগে বরিশাল জেলায় 1911 খ্রিস্টাব্দে 20 জুন জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস অর্থাৎ বাবার বাড়ি কুমিল্লায়। পৈতৃক নিবাস মানে পিতার বাড়ি বা বাবার বাড়ি, তার পৈতৃক নিবাস কুমিল্লায়। কবির পিতার নাম সৈয়দ আব্দুল বারী এবং মায়ের নাম সাবেরা বেগম। অর্থাৎ সুফিয়া কামালের বাবার নাম হচ্ছে
সৈয়দ আব্দুল বারী এবং মায়ের নাম হচ্ছে সাবেরা বেগম। যে সময় সুফিয়া কামালের জন্ম তখন বাঙালি মুসলমান নারীদের কাটাতে হতো গৃহবন্দী জীবন। চিন্তা করে দেখো, তিনি তার সময়কালে অর্থাৎ 1911 খ্রিস্টাব্দে সুফিয়া কামালের জন্ম 20 জুন 1911 খ্রিস্টাব্দ। তিনি যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন তখন বাঙালি মুসলমান পরিবারের মেয়েরা গৃহবন্দী থাকত, অর্থাৎ তাদের বাইরে যাওয়ারই কোনো অনুমতি ছিল না। এখন তোমরা একবার চোখ বুজে তোমরা একটু চিন্তা করে দেখো তোমরা এখন কোথায় আছো। এবং তিনি তো মেয়েদের জয় জয়কার দেখে গিয়েছেনই, এবং আজকে যদি উনি জীবিত থাকতেন এখন পর্যন্ত তাহলে তিনি আরও বেশি হ্যাপি হতেন, সুখী হতেন মেয়েদের এই জয় জয়কার দেখে, কন্যাদের এই জয় জয়কার দেখে, নারীদের এই জয় জয়কার দেখে। কারণ তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন মেয়েরা ঘরের বাইরে যাওয়ার কোনো অনুমতিই ছিল না, বলা যায় এক ধরনের গৃহবন্দী জীবনযাপন করতেন। অর্থাৎ অসূর্যম স্পর্শা, অর্থাৎ যারা দিনের আলো সূর্যের আলো দেখতে পায় না তাদেরকে বলে অসূর্যম স্পর্শা। কাজেই তোমরা কতটা সৌভাগ্যবান এটা একবার ভেবে দেখো যে এখন আর তোমাদেরকে সেই 1911 খ্রিস্টাব্দের মতো গৃহবন্দী জীবনযাপন কাটাতে হয় না। অবস্থার আরও পরিবর্তন হবে বলে আমি বিশ্বাস করি। যাই হোক, স্কুল কলেজে পড়ার কোনো সুযোগ তাদের ছিল না। যেখানে তারা ঘরের বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না, এটা নানাভাবে সামাজিকভাবে ধর্মীয়ভাবে কোনোভাবেই নারীরা বা মেয়েরা, আমাদের শিক্ষার্থীরা, মেয়ে শিক্ষার্থীরা তারা ঘরের বাইরে যাওয়ার কোনো অনুমতিই ছিল না। অর্থাৎ গৃহবন্দী যাদেরকে থাকতে হতো তাদের স্কুল কলেজ তো সে অনেক দূরের কথা। ওই বিরুদ্ধ পরিবেশে, কীরকম পরিবেশ, একেবারে প্রতিকূল পরিবেশ এবং বিরুদ্ধ পরিবেশে সুফিয়া কামাল প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি। কারণ আসলে সে সময় প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাওয়া একেবারেই অসম্ভব ছিল। মেয়েরা স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, এটা তো কল্পনাই করা যেত না। এখন তো কল্পনা নয়, এখন তো এটা বাস্তব সর্বক্ষেত্রেই, শিক্ষায় দীক্ষায়, স্কুল বলো, কলেজ বলো, তারপরে ইউনিভার্সিটি বলো, তারপরে চাকরি ক্ষেত্রে, সকল ক্ষেত্রে তুমি একেবারে মানে আকাশচারী থেকে শুরু করে সকল ক্ষেত্রে এখন মেয়েদের, নারীদের, আমাদের কন্যাদের জয় জয়কার। কাজেই তখন প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ তিনি পাননি বা তার পক্ষে এটা সম্ভব হয়নি, কারণ মেয়েদের তখন ঘরের বাইরে যাওয়াই নিষেধ ছিল। পারিবারিক নানা উত্থান পতনের মধ্যে তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন। পারিবারিক নানা ধরনের উত্থান পতন তার জীবনে এসেছিল এবং তারই ব্যক্তিগত বেদনা ক্লিষ্ট, তারই ব্যক্তিগত বিয়োগে ব্যথা এই কবিতার মানে বলা যায় মূল প্রতিপাদ্য বিষয়। এটা আমি পরে একটু ব্যাখ্যা করব, এখানে আমি বলতে চাচ্ছি না। তবে পারিবারিক অনেক উত্থান পতন তার জীবনে এসেছে, কিন্তু তিনি কখনোই ভেঙে পড়েননি। তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে এবং মানসিক শক্তি দিয়ে সব কিছুকে তিনি জয় করেছেন। কাজেই আর তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছে। যখন প্রতিষ্ঠানে যাওয়ার কোনো সুযোগ ছিল না, প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করার কোনো সুযোগ ছিল না, কাজেই তিনি স্বশিক্ষায় নিজেই তিনি শিক্ষিত হয়েছেন, নিজেই ঘরে বসে পড়াশোনা করে শিক্ষিত হয়েছেন। এটা হচ্ছে স্বশিক্ষায় শিক্ষিত হওয়া। তারই মধ্যে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের চর্চায় আত্মনিয়োগ করেছেন। হ্যাঁ, এর মধ্য দিয়েই তিনি বাংলা ভাষা এবং সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেছেন। অর্থাৎ যেটা তিনি ঘরে বসে তিনি শিখেছেন, স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন, নিজে চেষ্টা করে স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন। পরবর্তীতে তিনি বাংলা ভাষা এবং সাহিত্য চর্চায় তিনি নিজেকে আত্মনিয়োগ করেছেন। পরবর্তীকালে সাহিত্য সাধনা এবং নারী আন্দোলনে ব্রতী হয়ে তিনি শুধু কবি হিসাবে বরণীয় হননি, এবং আমরা দেখলাম যে সুফিয়া কামালের মতো একজন উদ্যমী, সাহসী এবং মেয়েদের অধিকারের জন্যে, নারীদের অধিকারের জন্যে তিনি যেই অগ্রণী ভূমিকা পালন করেছেন, যে প্রতিকৃতির ভূমিকা তিনি পালন করেছেন, পরবর্তীকালে আমরা দেখেছি তিনি শুধু কেবল সাহিত্য সাধনার মধ্যেই তিনি সীমাবদ্ধ ছিলেন না, তিনি নারী আন্দোলনে ব্রতী হয়েছিলেন।
নেতৃত্ব দিয়েছেন। ব্রতী হওয়া মানে কি? তপস্যা, অর্থাৎ কোনো তপস্যা করলে যেটাকে আমরা ব্রতী বলি, ব্রত, তপস্যা করা, ব্রতী হয়েছিলেন। মানে তিনি নারীদের কল্যাণে, নারীদের শিক্ষার জন্য, নারীদের সর্বাঙ্গীনভাবে সমাজের, রাষ্ট্রের সকল ক্ষেত্রে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্যে তিনি যে আন্দোলনের সূচনা করেছেন এবং তিনি সে আন্দোলনে অগ্রভাগে থেকে, সামনে থেকে তিনি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, প্রতিকৃত হয়েছেন, ব্রতী হয়েছেন। এই জন্যেই যে তিনি বরণীয় হয়েছেন তা না, অর্থাৎ কাব্যের সাধনা এবং নারী আন্দোলনে ব্রতী হয়েই তিনি শুধু করেননি, তিনি কবি হিসাবে যথেষ্ট বরণীয় ছিলেন, স্মরণীয় ছিলেন এবং একজন সম্মানিত প্রতিভাবান একজন কবি হিসাবে তিনি বাংলা সাহিত্যে তার স্থান তিনি চিহ্নিত করেছেন। এবং তিনি যেই দাগটা টেনে দিয়েছেন, যেই রেখাটা তিনি টেনে দিয়েছেন সাহিত্যের ক্ষেত্রে, এই সাহিত্যই তাকে আজীবন, কোনো কিছু যদি তাকে মুছে ফেলতে চায়, কিন্তু তার সাহিত্যের যে অবদান, বাংলা সাহিত্যে তার যে অবদান, বাংলা সাহিত্য নিয়ে তার যে সাধনা, চর্চা, এটাই তাকে অমরত্ব দেবে, অমরত্ব তিনি লাভ করিবেন সাহিত্য ক্ষেত্রে। কাজেই তিনি শুধু কবি, সাহিত্য সাধনায় কেবল কবি হিসাবেই তিনি বরণীয় হননি, তিনি জননী সম্ভাষণে সম্মানিত হয়েছেন, ভূষিত হয়েছেন। জননী সম্ভাষণে তাকে জননীও বলা হতো। জননী সম্ভাষণেও তিনি ভূষিত হয়েছিলেন, সম্মানিত হয়েছিলেন। সুফিয়া কামালের উল্লেখযোগ্য যে গ্রন্থগুলো রয়েছে তার মধ্যে কয়েকটি গ্রন্থের নাম আমি তোমাদেরকে বলছি এবং তোমরা এই কয়েকটি গ্রন্থ অবশ্যই মনে রাখবে। বেশি না, অল্প কয়েকটি গ্রন্থ তিনি লিখেছেন। সাঁজের মায়া, মায়া কাজল, কেয়ার কাঁটা, উদাত্ত পৃথিবী, এই যে কয়টা বললাম, সাজের মায়া 1, মায়া কাজল 2, কেয়ার কাঁটা 3, উদাত্ত পৃথিবী 4, এই 4টি কাব্যগ্রন্থ ইত্যাদি আরও আছে। এইটি 4টি হচ্ছে তার প্রধান কাব্যগ্রন্থ, প্রণিধানযোগ্য কাব্যগ্রন্থ, উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, বিখ্যাত কাব্যগ্রন্থ। আর এছাড়াও তিনি কিছু গল্প, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ এবং স্মৃতিকথা লিখেছেন। এছাড়া তিনি কিছু কিছু গল্প লিখেছেন, ভ্রমণ কাহিনী লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, স্মৃতিকথাও তিনি লিখেছেন। এই জন্য বাংলা সাহিত্যে বিশিষ্ট অবদান রাখার জন্য, বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় নিজেকে আত্মনিয়োগ করার জন্য, অর্থাৎ বাংলা সাহিত্য এবং ভাষার জন্য তিনি যে অবদান রেখেছেন, সেই অবদানের জন্যে তিনি বেশ কিছু পুরস্কার লাভ করেন। সেই পুরস্কারগুলো কি কি আমি একে একে বলছি, এগুলো মনে রাখতে হবে। বাংলা একাডেমি পুরস্কার তিনি লাভ করেছেন, 21 পদক তিনি লাভ করেছেন, নাসির উদ্দিন স্বর্ণ পদক সহ বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন তিনি। তাহলে আমরা অন্তত 3টা পুরস্কারের কথা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, তিনি 21 পদক পেয়েছেন, তিনি নাসির উদ্দিন স্বর্ণ পদক পেয়েছেন। এ হচ্ছে তার সংক্ষিপ্ত বায়োগ্রাফি বা জীবনী বা কবি পরিচিতি। এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আর কি, তার মৃত্যু সনটাও আমাদেরকে মনে রাখতে হবে। জন্ম সন হচ্ছে 1911 খ্রিস্টাব্দের 20 জুন, আর মৃত্যু সনটা হচ্ছে 1999 খ্রিস্টাব্দের 20 নভেম্বর। অর্থাৎ তারিখটা একই, একটা হচ্ছে 20 জুন আর একটা হচ্ছে 20 নভেম্বর। একটা হচ্ছে 1911 খ্রিস্টাব্দ জন্ম, আর একটা হচ্ছে মৃত্যু হচ্ছে 1999 খ্রিস্টাব্দ। কিন্তু জন্ম তারিখটা তার একই 20, কিন্তু মাসটা ভিন্ন। জন্ম 20 জুন আর মৃত্যু হচ্ছে 20 নভেম্বর। এই কথাটা তোমাদের মনে রাখতে হবে, কারণ আমাদের প্রশ্নের ধরন অনুযায়ী তোমরা যেই নৈর্ব্যক্তিক অভিক্ষা বা যেটাকে ইংরেজিতে আমরা MCQ অথবা তোমার অবজেক্টিভ টাইপ কোশ্চেন বলে থাকি, হ্যাঁ, এটাকে MCQ বলে, সেই কোশ্চেনে তোমার এই কবি পরিচিতি থেকে বা কবির বায়োগ্রাফি থেকে প্রশ্ন থাকে। শুধু নৈর্ব্যক্তিক অভিক্ষা নয়, এখানে যে আমাদের সৃজনশীলের যে 4টি পোর্শন বা 4টি পার্ট থাকে বা 4টি অংশ থাকে, প্রথম অংশটি হচ্ছে তোমার নলেজ বেসড, অর্থাৎ জ্ঞানভিত্তিক যে প্রশ্নটা থাকে, সেখানেও তোমার এই কবি পরিচিতি থেকে প্রশ্ন থাকতে পারে। কাজেই জিনিসগুলো তোমরা খুবই মনোযোগ দিয়ে তথ্যগুলো, ইনফরমেশনগুলো, এটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে।
কারণ ইনফরমেশন যদি তুমি মনে না রাখতে পারো তাহলে নৈর্ব্যক্তিক অভিক্ষা বা এমসিকিউ বা অবজেক্টিভ টাইপ কোয়েশ্চান অথবা তোমার ক্রিয়েটিভ বা সৃজনশীল প্রশ্নের যেই 4টি পোর্শন বা 4টি অংশ থাকে, প্রথম অংশের যেই প্রশ্নটা থাকে কয়ে, যার নম্বর বিভাজন হচ্ছে 1, সেটির ক্ষেত্রেও তোমার এই কবি পরিচিতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেটাও ইনফরমেশনমূলক, হ্যাঁ, তথ্যমূলক প্রশ্ন, অর্থাৎ জ্ঞান বেসড বা নলেজ বেসড প্রশ্ন। এই তথ্যগুলো যদি তুমি মনে না রাখতে পারো, মেমোরিতে যদি রাখতে না পারো, তাহলে কিন্তু তুমি উত্তর করতে পারবে না। কাজেই এই তথ্যগুলি, এই ইনফরমেশনগুলি তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এরপরে এসো আমরা শব্দার্থ এবং টিকা নিয়ে এখন আলোচনা করব। প্রথমেই তোমার কবিতার ক্ষেত্রে কবি হে কবি, অর্থাৎ এভাবেই সম্বোধন দিয়েই, এভাবে সম্বোধন করেই কবিতাটি শুরু হয়েছে। হে কবি, এই হে কবি বলতে কবি ভক্ত, যেটাকে আমরা ফ্যান বলি, যে অনেক অভিনেতার, অনেক স্টারের, অনেক সিঙ্গারের, হ্যাঁ, অনেক তোমার রাজনৈতিক ফিগারের, হ্যাঁ, অনেক বিখ্যাত ব্যক্তিদের থাকে, ভক্ত থাকে, ভক্ত, যেটাকে ইংরেজিতে ফ্যান বলে। তো কাজে কবিরও অনেক ফ্যান আছে, অনেক ভক্ত আছে। তো কবি ভক্ত এখানে কবিকে সম্বোধন করেছেন হে কবি বলে, এবং কবি ভক্ত প্রশ্ন করছে নীরব কেন, উদাসীন হয়ে আছেন কেন, অর্থাৎ কবি কেন উদাসীন হয়ে আছেন সে প্রশ্ন তার কবির ভক্তরা, অর্থাৎ কবির ফ্যানরা তাকে প্রশ্ন করছেন। কেন কাব্য ও গান রচনায় কবি সক্রিয় হচ্ছেন না? তিনি অ্যাক্টিভ থাকবেন, এটাই স্বাভাবিক কথা, কিন্তু দেখা যাচ্ছে যে তিনি তার গান রচনা, কবিতা রচনায় তিনি অ্যাক্টিভ নয়, তিনি সক্রিয় নয়, তিনি নিষ্প্রভ হয়ে আছেন, তিনি কেমন যেন মনমরা হয়ে আছেন, তিনি কেমন যেন স্তব্ধ হয়ে আছেন, তিনি কেমন যেন মানে ঘরে বন্দী হয়ে অন্ধকারে যেন তিনি থাকতে চান, বাইরের আলোতে তিনি যেতে চান না, তিনি কবিতা রচনা করতে চান না, তিনি গান রচনা করতে চান না, তিনি গীতিকা রচনা করতে চান না, তিনি বসন্ত আসলে আমাদের দেশের যেই রেওয়াজ অনুযায়ী বসন্ত একটা উৎসব হিসাবে এখন পরিগণিত, সেই কারণে আমরা দেখি যে ছেলে হোক মেয়ে হোক তারা বসন্তের প্রথম দিনটাকে সেলিব্রেট করে, উদযাপন করে, নানা ধরনের অনুষ্ঠান হয়, নিজে সাজে, ফুল দিয়ে সাজে, বিশেষ করে আমাদের মেয়েরা তারা ফুল দিয়ে, ফুলকে অলংকার হিসাবে ব্যবহার করে, নানাভাবে ফুলের ব্যবহার করে তারা নিজেরা সাজে, হলুদ শাড়ি পরে। কিন্তু আমরা কবির ক্ষেত্রে লক্ষ্য করলাম তিনি একেবারেই উন্মনা হয়ে রয়েছেন, বিমনা হয়ে রয়েছেন, তার কোনো বিকার নেই, তার কোনো চেতনা নেই, তিনি কেমন যেন একেবারে নির্বাক হয়ে তিনি চুপচাপ বসে আছেন। তো কবি ভক্ত, কবির যারা ফ্যান রয়েছেন, কবির পাঠক যারা রয়েছেন, তারা কবিকে বলছে যে কবি এত নীরব হয়ে আছেন কেন, এগুলো কবিকে প্রশ্ন করছেন। কবিতাটা যখন আমি পড়াবো, বিশ্লেষণ করব, তখন তোমাদের কাছে একটা অসাধারণ কবিতা হিসাবে এই কবিতাটি পরিগণিত হবে, এবং তোমরা সে প্রত্যাশা আগামী ক্লাসে অবশ্যই তোমরা উপস্থিত থাকবে। আজকে আমি কবিতাটি বিশ্লেষণ করব না, তবে যেগুলো টিকে হিসাবে দিয়েছে সেগুলো আমি একটু বিশ্লেষণ করছি, এতে তোমাদের কবিতাটি বুঝতে অনেক সহায়ক হবে। ফাগুন যে এসেছে ধরায়, পৃথিবীতে ফাল্গুন অর্থাৎ বসন্তের আবির্ভাব ঘটেছে, কারণ চারদিকে বসন্তের আবির্ভাব কেমন কি করে ঘটে এটা আমরা কিভাবে বুঝি? প্রকৃতিতে বসন্তের আবির্ভাব ঘটেছে সহজ, চারদিকে ফুলের আগুন, যেদিকে তাকাবে নানা রং বেরঙের ফুলের আগুন যেন জ্বলছে, ফুটে আছে, আর পলাশ ফুল ফুটে আছে, আর সবচেয়ে যে জিনিসটা সেটা হচ্ছে কি বলতো, কোকিলের ডাক। বসন্তকাল আসলে কোকিল ডাকে, কাজে তখনই আমরা বুঝতে পারি যে বসন্ত পৃথিবীতে এসেছে, প্রকৃতিতে বসন্ত আগমন ঘটেছে। ফুল তো একটা অনুষঙ্গ আছেই, তার সঙ্গে সবচেয়ে বড় যে অনুষঙ্গটি সেটি হলো কোকিল পাখির ডাক। এবং কোকিল এত মানে এত মৃদু মধুর স্বরে ডাকে যে মনে হচ্ছে যেন হৃদয়ে কেমন যেন একটা আকুলতা, হ্যাঁ, একটা আবেগ, একটা আকুলতা তৈরি হয়, কেমন যেন একটা শূন্যতা তৈরি হয়, কেমন যেন একটা মধুর ডাক হৃদয়ে এসে বিধে, এবং সকল মানুষের কাছেই এই কোকিলের ডাক বেশ সুমধুর লাগে এবং ভালো লাগে। তখন আমরা বুঝতে পারি যে পৃথিবীতে বসন্তকাল এসেছে, এবং বসন্তকে ঋতুরাজ বসন্ত বলা হয়। তব বন্দনায়, তব বন্দনা বলতে
তোমার রচিত বন্দনা গানের সাহায্যে। অর্থাৎ তব বন্দনা, বন্দনা মানে হচ্ছে মূলত স্তুতি। এটা মনে একটু কঠিন শব্দ হয়ে গেল, আমি বলি বন্দনা, স্তুতি, এগুলাকে আমরা একেবারে সহজ বাংলায় বা প্রাঞ্জল বাংলায় যদি বলি, এটি হচ্ছে প্রশংসা করা, আসলে হচ্ছে সংসা। এর আগে আমরা একটা উপসর্গ লাগিয়ে বলি প্র একটা উপসর্গ, আর কিছুই না, এটাকে বলি প্রশংসা। আসলে প্রটা বাদ দিলে মূল শব্দটি হচ্ছে সংসা। এখন সংসা যদি আমি বলি অনেকে হয়তো নাও বুঝতে পারে, সেই জন্য আমিও তোমাদেরকে বোঝানোর জন্য আগে একটা উপসর্গ লাগিয়ে বললাম প্রশংসা, কিন্তু মূল শব্দটি হচ্ছে সংসা। অর্থাৎ তিনি তার গান দিয়ে, তার কবিতা দিয়ে তিনি বসন্তকে বরণ করবেন, এটা হচ্ছে কবি ভক্ত বা কবির পাঠকদের একান্ত কামনা, এবং তারা এটাই প্রত্যাশা করে একজন কবির কাছে। কিন্তু কবির নীরবতা পাঠককে বা তার ভক্তকে বা তার ফ্যানদেরকে যথেষ্ট আহত করছে। এই জন্যই পাঠকরা তাকে বারবার প্রশ্ন করছে তিনি কেন, অর্থাৎ কবি কেন নীরব হয়ে আছেন, কবি কেন কবিতা লিখছেন না, কবি কেন কবিতা লিখে বসন্তকে বরণ করছেন না, কবি কেন গান রচনা করে বসন্তকে বন্দনা করছেন না, প্রশংসা করছেন না। আমরা জানি যে কবি সাহিত্যিক যারা, তাদের অন্যতম ফেভারিট বা প্রিয় ঋতু হচ্ছে বসন্ত, এবং বসন্তকে নিয়ে কবিরা এতটাই মেতে থাকে যে তাকে কতভাবে প্রেমিকা, তারপরে প্রেম ভালোবাসার এগুলার পটভূমিতে বসন্তকে কতভাবে যে গুণ কীর্তন, তার প্রশংসা, তার বন্দনা কবি সাহিত্যিকরা করেন, তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু আমরা দেখলাম সুফিয়া কামালে একমাত্র ব্যতিক্রম। বসন্ত এসেছে অথচ তিনি নীরবে নিবৃতে চুপচাপ তিনি বসে আছেন, একটা হতাশা যেন তার মধ্যে কাজ করছে, মনমরা অবস্থায় তিনি আছেন। বসন্তকে বরণ করার জন্য তার কোনো প্রস্তুতিই নেই, তিনি গানও রচনা করছেন না, তিনি কবিতাও রচনা করছেন না। অর্থাৎ বসন্তকে তার মনের মধ্যে, তার অন্তর্জগতে, তার হৃদয়ে, তার অনুভূতিতে, তার মানে মনের মধ্যে যেন কোনো রকমের প্রভাবই ফেলতে পারছে না। তিনি আনন্দিত নন, তিনি কেমন যেন বিমর্ষ হয়ে আছেন, তিনি কেমন যেন বিষণ্ণ হয়ে আছেন। এটার কারণটাই হচ্ছে এই কবিতার মূল পটভূমি। এটা আমি পরে বলবো, এখন আমি তোমাদেরকে ধীরে ধীরে কবিতার ভিতরে, অর্থাৎ কবিতাটা যাতে তোমরা বুঝতে পারো সেই জন্যই আমি এখনই মূল কথাটা বলছি না। দক্ষিণ দুয়ার গেছে খুলি, যে কবি ভক্তরা কবিকে প্রশ্ন করছে যে দক্ষিণ দুয়ার গেছে খুলি। তোমরা জানো এটা সহজ, একেবারে স্বাভাবিক একটা বিষয়। বসন্তকাল যখন আসে তখন তোমরা দেখবে যে আমাদের এই এলাকায় বা আমাদের ভূখণ্ডে, আমাদের দেশে দক্ষিণ দিক থেকে মৃদুমন্দ বাতাস প্রবাহিত হয়। এটা বসন্তকাল আসলেই বাতাসটা গতিটা পরিবর্তন হয়ে যায়, তখন দক্ষিণ দিক থেকে সমীরণ বা অনিল প্রবাহিত হয়, বাতাস প্রবাহিত হয়, হাওয়া প্রবাহিত হয়, মৃদুমন্দ বাতাস প্রবাহিত হয়। তো এই জন্যই কবি প্রশ্ন করছেন যে দক্ষিণ দুয়ার গেছে খুলি, মানে বসন্ত যে আসছে তিনি জানেন না, তিনি কোনো খোঁজে রাখছেন না। এই জন্য তিনি তার ভক্তকে, তার পাঠককে তিনি প্রশ্ন করছেন যে দক্ষিণ দুয়ার গেছে খুলি, মানে দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে, অথচ তিনি এটার কোনো খোঁজে রাখেননি। বাতাবি নেবুর ফুল অধীর আকুল, বসন্তের আগমনে বাতাবি লেবুর ফুল এবং আমের মুকুলের গন্ধে দক্ষিণা বাতাস দিক বিদিক সুগন্ধে ভরে তোলে। একেবারে তোমার চারদিক, বাতাবি নেবুর ফুলের সুগন্ধ, আমের মুকুলের ময় গন্ধ, এটা চারদিক কেমন, চারদিকে তোমার সুগন্ধে ভরে তোলে। কিন্তু কবির এদিকে কোনো ভ্রুক্ষেপে নেই, তিনি এদিকে কোনো খেয়ালই করছেন না। কিন্তু উন্মনা কবি এসব কিছুই লক্ষ্য করেননি। কিন্তু এই বিমনা উন্মনা কবি, উতলা কবি, এই বিষণ্ণ কবি, এই বিষাদগ্রস্ত কবি, তিনি যেন কোনো কিছুই দিকেই তার খেয়াল নেই। প্রকৃতিতে বসন্ত এসেছে, হ্যাঁ, তারপরে চারদিকে বাতাবি নেবুর ফুল ফুটেছে, আমের মুকুল ফুটেছে, আমের মুকুলের গন্ধ, বাতাবি নেবুর ফুলের গন্ধে চারদিক সুগন্ধ সুবাসিত হয়ে সৌরভ ছড়িয়ে দিয়েছে, অথচ এইদিকে কবির কোনো খেয়ালে নেই। তিনি উন্মনা হয়ে আছেন, তিনি লক্ষ্যই করেননি যে প্রকৃতিতে এত বড় একটা স্বাভাবিক পরিবর্তন ঘটছে, এইদিকে তার কোনো খেয়ালই তিনি করেননি। কেননা তার মধ্যে একটা বিয়োগ ব্যথা, একটা যন্ত্রণা, একটা হতাশা কাজ করছে। ওই যন্ত্রণা তিনি কিছুতেই ভুলতে পারছেন না। ওই বিয়োগ ব্যথা, ওই হারানোর ব্যথা কবি কিছুতেই মন থেকে সরাতে পারছেন না।
ফলে বসন্ত তার হৃদয়ে, তার মনে, তার চিত্তে, তার অনুভূতিতে কোনো আবেদন সৃষ্টি করতে পারছে না, কোনো আবেদন জাগাতে পারছে না। তিনি একেবারে নিরানন্দ হয়ে আছেন, তিনি কেমন যেন একটা মন মরা হয়ে আছেন, তিনি বিষণ্ণ হয়ে আছেন, তিনি হতাশাগ্রস্ত হয়ে আছেন। বসন্তের কোনো অনুষঙ্গই তাকে আনন্দ, উচ্ছ্বাস কিছুই দিতে পারছে না, তার মধ্যে কোনো আবেদনে জাগাতে পারছে না বসন্ত। কাজেই তার মনোজগতের যে যন্ত্রণা, যে বেদনা, যে কষ্ট, যে হতাশা, এটা নিতান্তই তার ব্যক্তিগত, এটা তিনি কাউকে বলতেও পারছেন না। এই ব্যথা, এই যন্ত্রণা, এই কষ্ট বুকে নিয়েই তিনি আছেন। কাজে বসন্ত তার কাছে নিতান্তই এখন নিরর্থক, মিনিংলেস। কারণ তিনি ব্যক্তিগত যন্ত্রণায়, ব্যক্তিগত হতাশায় তিনি মুহ্যমান, তিনি বিষণ্ণ, তিনি হতাশাগ্রস্ত, তিনি সর্বদাই নিজেকে লুকিয়ে রাখতে চান সবার থেকে। কাজেই কবির এই যে ব্যক্তিগত যন্ত্রণায়, এই যে ব্যক্তিগত হাহাকার, এই যে ব্যক্তিগত হারানোর যে কষ্ট, এই কষ্টটা যে হারায় সেই বোঝে। কাজেই কবির কাছে বসন্ত অনেকটাই গুরুত্ব হারিয়েছে, তিনি খেয়ালই করেন এই প্রকৃতিতে বসন্ত এসেছে। যাই হোক, এটা আমি পরে ব্যাখ্যা করছি। কবির জিজ্ঞাসা তার উদাসীনতাকে স্পষ্ট করে। কাজেই কবি যখন বলেন যে দক্ষিণ দুয়ার গেছে খুলি, এ কথার মধ্য দিয়ে, বা বাতাবি নেবিউর ফুল কি ফুটেছে, হ্যাঁ, অধীর আকুল, এগুলা যখন তিনি প্রশ্ন করেন, তখন স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারি যে এগুলো হচ্ছে তার উদাসীনতা। অর্থাৎ আসলে বসন্ত তাকে মোটেই টানতে পারেনি, আকর্ষণ করতে পারেনি। তিনি বসন্তকে বরণ করার জন্য একেবারেই তিনি অপ্রস্তুত, তিনি এটার কোনো খবরে রাখেননি। বসন্ত আসবে বা বসন্তকে বরণ ডালায় বরণ করবেন, হলুদ শাড়ি পরবেন, নিজেকে তো ফুলের অলংকার দিয়ে সাজাবেন, এগুলো তার কাছে নিতান্তই এখন একটা অতীত স্মৃতির বেদনায় ভারাক্রান্ত। কাজে তাকে এগুলা, তার মনের মধ্যে এগুলার কোনো আবেদনে এখন আর নেই। বসন্তের কোনো অনুষঙ্গই তার মধ্যে কেমন যেন কোনো আবেদন সৃষ্টি করতে পারছে না। এখনো দেখোনি তুমি, কবি ভক্ত বলছে যে তুমি দেখছো না প্রকৃতিতে বসন্ত এসেছে, অথচ তুমি এইদিকে এখনো খেয়ালে করোনি। কবি ভক্তের বা পাঠকের এই কথায় আমরা নিশ্চিত হই, প্রকৃতিতে বসন্তের সব লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছে, প্রকৃতিতে বসন্তের সব লক্ষণ মূর্ত হয়ে উঠেছে, স্পষ্ট হয়ে উঠেছে। কিভাবে বুঝলাম? কারণ যেই দিকে তাকাই ফুলের আগুন, ডান বাম সব দিকে নানা রং বেরঙের ফুলের বাহার, মনে হচ্ছে যেন আগুন লেগে আছে চারদিকে। হ্যাঁ, তারপরে এগুলো যে চারদিকেই তোমার বসন্তের স্পষ্ট, বসন্ত যে পৃথিবীতে এসেছে, প্রকৃতিতে বসন্তের আগুন যে লেগেছে, ফুল যে ফুটেছে, বসন্তের অনুষঙ্গ হিসাবে ফুল, নানা রং বেরঙের ফুল চারদিকে ফুটে আছে, পলাশ ফুটে আছে, শিমুল ফুটে আছে, এবং আরও বিরাট বড় একটা অনুষঙ্গ হচ্ছে কুকিলের কুহু কুহু ডাক। আরও বিরাট বড়, বসন্তের ক্ষেত্রে আরেকটি বিরাট বড় একটা অনুষঙ্গ হচ্ছে কোকিলের কুহু কুহু ডাক। কাজেই প্রকৃতিতে বসন্ত এসেছে কিনা এটা বলার আর অপেক্ষা কোনো রাখে না। তুমি এগুলো দেখলেই বুঝতে পারবে, হ্যাঁ, আমার পৃথিবীতে বসন্তকাল এসেছে। কোথা তব নব পুষ্প সাজ, এই কবি ভক্ত অর্থাৎ কবির পাঠক যারা, কবিকে যারা ভালোবাসেন, কবির ভক্ত হিসাবে যারা আছেন, কবির ফ্যান হিসাবে যারা আছেন, তারা কবিকে বলছে যে কোথা তব নব পুষ্প সাজ। কোথা কোথায়, নব তব তোমার, নব নতুন, পুষ্প সাজ ফুলের অলংকার দিয়ে সাজা। যে কবি ভক্ত কবিকে বারবার প্রশ্ন করছে যে তোমার সেই সৎসাজ্জা কোথায়, তোমার সেই সজ্জা তো নেই, তুমি বসন্তকে বরণ করছো না, অথবা তুমি ফুলের অলংকার দিয়ে নিজেও সাজছ না, কারণটা কি? তোমার পুষ্প সাজ কোথায়? তোমাকে এরকম বিমর্ষ দেখাচ্ছে কেন? তোমাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? তুমি এতটা হতাশ কেন? তোমার পুষ্প সাজ কোথায়? প্রশ্ন করছে কবির ভক্তরা, কবির পাঠকরা, কবির ফ্যানরা তাকে প্রশ্ন করছে। পাথার সমুদ্র, পাথার শব্দ পয়াকার থয়াকার
র, পাথার, পাথার মানে সমুদ্র। তারপরে এরপরের যে ব্যাখ্যাটা, বসন্তেরে আনিতে ডট ডট ফাগুন সরিয়া। কবি বন্দনা গান রচনা করে বসন্তকে বরণ না করলেও বসন্ত অপেক্ষা করেনি। দেখো মজার ব্যাপার হচ্ছে কবি বন্দনা গান অর্থাৎ বসন্তকে বরণ করার জন্য গান রচনা করবেন, বসন্তকে বরণ করার জন্য কবিতা রচনা করবেন, বসন্তকে বরণ করার জন্য সাহিত্য রচনা করবেন, কিন্তু কবি এগুলো কিছুই করেনি। কিন্তু না করলেও অর্থাৎ গান, কবিতা, সাহিত্য এগুলা রচনা করে তিনি বসন্তকে বরণ না করলেও বসন্ত কিন্তু তার জন্য অপেক্ষা করেনি। এটা স্বাভাবিক, বসন্ত তার প্রকৃতির নিয়মেই আসবে। কোনো কবি সাহিত্যিক তাকে বরণ করলো কি করলো না, কোনো কবি সাহিত্যিক বসন্তকে বরণ করার জন্য গান রচনা করলো কি করলো না, কোনো কবি সাহিত্যিক বসন্তকে বরণ করার জন্য সাহিত্য রচনা করলো কি করলো না, কোনো কবি সাহিত্যিক বসন্তকে বরণ করে নেওয়ার জন্য কবিতা রচনা করলো কি করলো না, এতে বসন্তের কিছুই যায় আসে না। কারণ বসন্ত প্রাকৃতিক নিয়মে, প্রকৃতির নিয়মে যথারীতি সেই আসবে, সে কারোর জন্য অপেক্ষাই করবে না। এই ক্ষেত্রে আমরা দেখলাম কবি সুফিয়া কামালের জন্য বসন্ত অপেক্ষা করেনি, সে প্রকৃতির নিয়মেই পৃথিবীতে এসেছে, প্রকৃতির নিয়মে পৃথিবীতে এসেছে। ফাগুন মাস আসার সঙ্গে সঙ্গে প্রকৃতিতে বসন্ত এসে যায়। কাজেই ফাগুন মাস যখনই আসবে তখনই প্রকৃতিতে স্বাভাবিক নিয়মেই বসন্তকাল এসে যাবে। এবং এটার অনুষঙ্গগুলো আমি আগেই বলছি যে চারদিকেই রং বেরঙের ফুল ফুটবে, তারপর কোকিল কুহু কুহু ডাকে আমাদের মানব অন্তরকে একেবারে উতলা করে তুলবে। এটাই হচ্ছে প্রকৃতির এবং বসন্তের অন্যতম অনুষঙ্গ। এই অনুষঙ্গগুলি আসলে বসন্ত, আমি দেখেছি বসন্তকাল মানব মনে যেই প্রভাব বিস্তার করে এবং মানুষের মনের সাথে, মানুষের অন্তরের সাথে, হৃৎপিণ্ডের সঙ্গে এই মানে বসন্ত ঋতু, ঋতুরাজ বসন্তের যেই প্রভাব আর অন্য কোনো ঋতু ততটা কিন্তু প্রভাব বিস্তার করতে পারে না। এটাকে মানে যৌবনের অন্যতম একটা কাল বলা হয়। হ্যাঁ, মানব মনের যত রকমের আকুতি আছে সব যেন এই ঋতুকে কেন্দ্র করেই আবর্তিত হতে থাকে। তারপরে করিলে বৃথাই, করিলে বৃথাই মানে ব্যর্থ করলে, অর্থাৎ কবি ভক্তের অনুযোগ, এটা একটা জিনিস মনে রাখবে, অনুযোগ নট অভিযোগ। অভিযোগ হলে এটা কমপ্লেইন হয়ে যাবে, এটা কমপ্লেইন নয়, অভিযোগ নয়, এটা হচ্ছে অনুযোগ। হ্যাঁ, একটা অনুযোগ করা, অভিমান করে বলার মতো আর কি। অর্থাৎ কবি ভক্তের অনুযোগ, কবি ভক্তের অর্থাৎ কবির পাঠকদের অনুযোগ বসন্তকে কবি বরণ না করায় বসন্তের আবেদন গুরুত্ব হারিয়েছে। এখন কবি বসন্তকে বরণ করেনি, বসন্ত তার সময় মতো প্রাকৃতিক নিয়মে, প্রকৃতির নিয়মে সেই পৃথিবীতে আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু কবি ভক্তদের, কবির পাঠকদের, কবির ফ্যানদের একটা অনুযোগ হচ্ছে যে কবি সাহিত্যিকদের মূল কাজে তো হচ্ছে বসন্তকে বরণ করবে, গান রচনা করবে, গান দিয়ে বসন্তকে বরণ করে নিবে, কবিতা রচনা করে বসন্তকে বরণ করে নিবে, সাহিত্য রচনা করে বসন্তকে বরণ করে নিবে, ফুল দিয়ে, ফুলের অলংকার দিয়ে নিজেকে সাজাবে, তারপরে তোমার বিভিন্ন ফুল দিয়ে অর্ঘ্য রচনা করবে, হ্যাঁ, বসন্তকে বরণ করে নিবে, অনুষ্ঠান আদির আয়োজন করবে, হ্যাঁ, বসন্ত বন্দনা করবে, বসন্তের প্রশংসা করবে, সংসা করবে, সব কিছু। অর্থাৎ একটা উৎসব, এটা একটা উৎসব। বসন্ত মানেই একটা উৎসব, বাঙালির জন্য এটা একটা বিরাট বড় উৎসব। শুধু কবি সাহিত্যিকরাই বরণ করবে তা না, সাধারণ মানুষও তোমার বসন্তকে বরণ করার জন্য একটা বছর অপেক্ষা করে। তবে কবি সাহিত্যিকদের জন্য বসন্তকালটা একটা ভিন্ন মাত্রা, কারণ তারা যেভাবে প্রকৃতিকে দেখে, যেভাবে তারা অনুভব করে, যেভাবে তারা উপলব্ধি করে, সাধারণ মানুষ সেভাবে করে না। তারা গান রচনা করে, তারা কবিতা রচনা করে, তারা সাহিত্য রচনা করে, কিন্তু সাধারণ মানুষ তো আর সেভাবে করে না। কাজে তারা যদি এই সমস্ত অনুষঙ্গ, কবিতার অনুষঙ্গ, গানের অনুষঙ্গ অথবা সাহিত্যের অনুষঙ্গ দিয়ে যদি বসন্তকে বরণ না করে, তা যেন একটা অপূর্ণতাই থেকে যায়। সেটাই আর কি তার ভক্তরা তাকে অনুযোগ করে বলছে যে তুমি
কবি তুমি বসন্তের জন্য বসন্তকে বসন্ত বন্দনা করে গান রচনা না করার জন্য, কবিতা রচনা করে বসন্তকে বরণ না করার কারণে বসন্তের গুরুত্ব, বসন্তের আবেদন অনেকখানি গুরুত্ব হারিয়েছে, অনেক অঙ্গহানি হয়েছে, বসন্তের অঙ্গহানি হয়েছে। তুমি কেন এই কাজটা করলে না? এটা তাকে যে কমপ্লেন করছে তা না, অভিযোগ করছে তা না, অর্থাৎ বক্তারা অনুযোগের সুরে তাকে এই কথাটা বলছে, এই আর কি। পুষ্পারতি, এটাকে যদি সন্ধি বিচ্ছেদ করি, পুষ্প যোগ আরতি, পুষ্পারতি। আরতি মানে প্রার্থনা, তবে এখানে ফুলেল বন্দনা বা নিবেদন। ফুলেল মানে ফুল দিয়ে তৈরি, ফুল দিয়ে তৈরি জিনিসকে আমরা বলি ফুলেল। ফুল মানে ফুল জাত, ফুল দিয়ে তৈরি জিনিস। ফুলেল বন্দনা বা নিবেদন, পুষ্পারতি। পুষ্পারতি লবিনী কি ঋতুর রাজন। এই লাইনের অর্থটা হচ্ছে ঋতুরাজ বসন্তকে বরণ ও বন্দনা করার জন্য গাছে গাছে ফুল ফুটেনি। কবি নিজেই তার পাঠককে প্রশ্ন করছে যে ঋতুরাজ বসন্ত, তোমরা মনে রাখবে আমাদের 6টা ঋতুর মধ্যে রাজা ঋতুরাজ যাকে বলে সেটা হলো বসন্তকাল, এটাকে ঋতুরাজ বলে, শ্রেষ্ঠ অর্থাৎ ঋতুর রাজা। ঋতুরাজ মানে ঋতুর রাজা। ঋতুরাজ বসন্তকে বরণ ও বন্দনা করবার জন্য গাছে গাছে কি ফুল ফোটেনি, অর্থাৎ বসন্তকে সাদর অভ্যর্থনা জানানোর জন্যই যেন গাছে গাছে ফুল ফোটে। ঋতুরাজ বসন্তকে বরণ করবার জন্যই যেন চারদিকে ফুলের আগুন ফুটে, ফুলের আগুন যেন চারদিকে লেলিহান শিখার মতো দেখা যাচ্ছে, ফুলের আগুন। ওটা ফুল ফোটার মূল উদ্দেশ্যই হচ্ছে যেন বসন্তকে বরণ করার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য, সাদর সম্ভাষণ জানানোর জন্য। চারদিকে রং বেরঙের ফুল, কোকিলের কুহু ডাক, এগুলো যেন বসন্তকে বরণ করবার জন্যে, বসন্তকে সাদর অভ্যর্থনা জানানোর জন্যে, বসন্তকে সাদর সম্ভাষণ জানানোর জন্যই যেন এগুলোর আয়োজন প্রকৃতিতে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে মাধবী, মাধবী মানে হচ্ছে বাসন্তীলতা বা তার ফুল। মাধবী মানে বাসন্তীলতা বা তার ফুল, এটা তার ফুলকেও আমরা মাধবী বলতে পারি, অর্থাৎ লতাটাকেও আমরা মাধবী বলতে পারি। অর্ঘ্য বিরচন, অর্ঘ্য বিরচন মানে অঞ্জলি বা উপহার রচনা। অর্ঘ্য বিরচন মানে অঞ্জলি বা উপহার রচনা। প্রকৃতি বিচিত্র সাজে সজ্জিত হয়ে ফুল ও তার সৌরভ উপহার দিয়ে বসন্তকে বরণ করে। এই কথাটা বিশেষভাবে মনে রাখবে। অর্ঘ্য বিরচন মানে অঞ্জলি বা উপহার রচনা, অর্থাৎ প্রকৃতি বিচিত্র সাজে সজ্জিত হয়ে ফুল ও তার সৌরভ উপহার দিয়ে বসন্তকে বরণ করে নেয়, বসন্তকে অভ্যর্থনা জানায়, বসন্তকে সাদর সম্ভাষণে বরণ করে নেয়। এটা মনে রাখবে, অর্ঘ্য বিরচন। আর উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা, কবির ভক্তরা, কবির পাঠকরা, কবির ফ্যানরা তারা কবির কাছে অনুযোগ করে বলছে যে উপেক্ষায়, উপেক্ষা মানে অবজ্ঞায়, অবহেলায়, মানে তার ঋতুরাজ বসন্তকে বরণ করার জন্য তার কোনো আগ্রহী নেই। তিনি কেমন যেন বীতশ্রদ্ধ অবস্থায় তিনি আছেন, তিনি বিষণ্ণ অবস্থায় আছেন, তিনি হতাশাগ্রস্ত অবস্থায় আছেন। কাজেই ঋতুরাজ বসন্তকে যে উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা, তার ভক্তরা তাকে প্রশ্ন করছে, তুমি এই যে তুমি অবহেলা করে, তুমি অবজ্ঞা করে তুমি ঋতুরাজ বসন্তকে কেন তুমি অবহেলা করছো, এটার ব্যাখ্যায় বলেছে কবি ভক্ত বুঝতে পাচ্ছেন না। অর্থাৎ আমরা যারা কবির ভক্ত, আমরা যারা কবির পাঠক, আমরা যারা কবির ফ্যান, আমরা অবশ্যই আমাদের এটা বোধগম্য হচ্ছে না, আমরা বুঝতে পারছি না কবি কেন বসন্তকে বরণ করে নিচ্ছেন না, কবি কেন বসন্তকে অবজ্ঞা করছেন, কবি কেন বসন্তকে বরণ করার জন্য গান রচনা করছেন না, কবিতা রচনা করছেন না, সাহিত্য রচনা করছেন না। এটা পাঠক অথবা ভক্ত হিসাবে যে কোনো ভক্তই এই ধরনের প্রত্যাশা মানে তাকে প্রশ্ন করবি যে কবি কেন বসন্ত বন্দনা করে, বসন্তকে বরণ করে বসন্তের জন্য কবিতা রচনা করছেন না, গান রচনা করছেন না, সাহিত্য রচনা করছেন না। এটা যে কোনো পাঠকেরই, যে কোনো ভক্তই কবির কাছে প্রশ্ন রাখবেই। অথচ তিনি এটা যে কোনো কবি করার কথা, কিন্তু বাস্তবে আমরা দেখলাম যে সুফিয়া কামাল এমনই একজন কবি, তিনি বসন্তের প্রতি তিনি উদাসীন, বসন্তকে বরণ করার জন্য তার এতটুকু কোনো আগ্রহ নেই, ফুলের অলংকার দিয়ে সাজার কোনো আগ্রহী নেই, বরণডালা দিয়ে বসন্তকে বরণ করবার জন্য তার কোনো আগ্রহী নেই, নিজে সাজার বা নিজে সজ্জিত হওয়ার কোনো আগ্রহী তার মধ্যে আমরা দেখছি না। তো এই জন্যই
এটা কেন হচ্ছে, কেন তার আগ্রহ নাই, সেটাই কবি ভক্তের কবির পাঠকদের মানে তোমার জিজ্ঞাসা, কবির পাঠকদের এটা বোধগম্য হচ্ছে না। তারা বুঝতে পারছে না কবি কেন এভাবে বসন্তকে অবজ্ঞা করছেন, অবহেলা করছেন। কবি যথারীতি সানন্দে বসন্ত বন্দনা না করে তার দিক থেকেই মুখ ফিরিয়ে নিয়েছেন কেন? যে কবিরা তো স্বাভাবিকভাবে, আমরা বুঝি কবিরা স্বাভাবিকভাবে বসন্তকে বরণ করবেন, কবিরা স্বাভাবিকভাবেই বসন্তকে নিয়ে বিভিন্ন ধরনের গীতি গান রচনা করবেন, বন্দনা করবেন, সাদর অভ্যর্থনা জানাবেন, সম্ভাষণ জানাবেন, হ্যাঁ এগুলো করবেন। কিন্তু দেখা গেছে আমাদের সুফিয়া কামালের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত। তিনি কোনো কিছুতেই তিনি বসন্ত যে আসছে, বসন্তকে বরণ করতে হবে এই বিষয়ে তিনি বসন্তের দিক থেকে, অর্থাৎ পুরো বসন্ত ঋতুটাকেই তিনি, পুরো বসন্ত ঋতু থেকে যেন তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন, বিমুখ হয়ে আছেন তিনি। কেন বিমুখ হয়ে আছেন এটা আমি আগে একটুখানি তোমাদেরকে বলেছি, যে তার একটু ব্যক্তিগত হারানোর বেদনা তিনি কিছুতেই ভুলতে পারছেন না, সেই কারণে তিনি বসন্তকে বরণ করবার জন্যে তিনি আগ্রহী নন। কুহেলি, কুহেলি মানে হচ্ছে কুয়াশা, আমরা কুয়াশা বলে থাকি, কিন্তু এটাকে কবিতার ভাষায় বলে, পদ্যে বলে কুহেলি। উত্তরী, উত্তরী হচ্ছে চাদর বা উত্তরীয়। কোনো অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিরা, বিশেষ করে সাহিত্যিক বা সাংস্কৃতিক কোনো অনুষ্ঠানে যদি প্রধান অতিথি বা সাংস্কৃতিক মনা অথবা কবি সাহিত্যিকদের সংবর্ধনা অনুষ্ঠান যদি থাকে, তখন তাদেরকে সম্মানসূচকভাবে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। তো এখানে উত্তরী মানে হচ্ছে চাদর বা উত্তরীয়। মাঘের সন্ন্যাসী, মাঘের সন্ন্যাসী, তুমি এই কথাটা খুব বিশেষভাবে তোমরা মনে রাখবে। কবি শীতকে এখানে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন। একটা জিনিস অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে, এবং এইটি যদি তোমরা মনে না রাখো তাহলে এই কবিতাটা বুঝতে তোমাদের যথেষ্ট ব্যাগ পেতে হবে এবং তোমরা বুঝতে পারবে না। মনে রাখবে, কবি শীতকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন। ওটা শীত মানেই, শীতকাল মানেই মাঘের সন্ন্যাসী, এটা তিনি কল্পনা করে নিয়েছেন মাঘের সন্ন্যাসী। যে সন্ন্যাসী কুয়াশার চাদর পরিধান করে আছে, অর্থাৎ শীতকালটা বা শীত মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন। যে সন্ন্যাসী কি কুয়াশার চাদর পরিধান করে আছেন। পুষ্পশূন্য দিগন্তের পথে, পুষ্পশূন্য দিগন্তের পথে মানে হচ্ছে শীত প্রকৃতিতে দেয় রিক্ততার ছবি, রিক্ততার রূপ। গাছের পাতা ঝরে যায়, গাছ হয় ফুলহীন ফলহীন। শীতের এই রূপকে বসন্তের বিপরীতে স্থাপন করা হয়েছে। এইবারে তোমরা কিছুটা হলেও আঁচ করতে পারবে যে কবি বসন্তের বিপরীতে শীতকালটাকে স্থাপন করেছে। শীত হচ্ছে মাঘের সন্ন্যাসী রূপে তিনি কল্পনা করেছেন, শীতকে তিনি মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন, যিনি কুয়াশার চাদর পরিধান করে আছেন। এখন শীতকালে কি হয়, তোমরা যদি একটু প্রকৃতির দিকে লক্ষ্য করে দেখবে, গাছের পাতা, গাছের ফুল, একেবারে সব কিছু তোমার ঝরে গিয়ে মনে হচ্ছে যেন একটি গাছ পুরা মরেই গেছে, তার কোনো শাখা নেই, কোনো ফুল নেই, কোনো পাতা নেই, কোনো কিশলয় নেই, কিছুই নেই, একেবারে রিক্ত নিঃস্ব অবস্থায় একটা গাছ যেন দাঁড়িয়ে আছে। এবং স্বাভাবিকভাবেই এটা সম্পর্কে, বসন্ত সম্পর্কে বা গাছ সম্পর্কে যাদের তেমন কোনো ধারণা নেই, তাদের কাছে মনে হবে হয়তো গাছটা মরেই গেছে। এটা আসলে গাছটা মরেনি। শীতের প্রকোপে, শীতের তাণ্ডবে, শীতের প্রচণ্ডতায় গাছের মানে প্রকৃতি আর কি, গাছপালা যত কিছু আছে, এরা এই শীতের প্রচণ্ডতা রক্ষা সহ্য করতে পারে না। ফলে তাদের যা কিছু আছে, যা ছিল, তার ফল ছিল, তার ফুল ছিল, তার কিশলয় ছিল, তার শাখা ছিল, কত সুন্দর সবুজে সবুজে ফুলে ফলে সব কিছু ছিল। যখন শীতকাল আসে তখন সব কিছুই যেন ঝরে সে একেবারে রিক্ত হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, খালি হয়ে যায়, শূন্য হয়ে যায়, কিছুই থাকে না। শীত হচ্ছে রিক্ততার ছবি, শীত হচ্ছে তোমার নিঃস্বতার ছবি, শীত হচ্ছে তোমার একেবারে মানে তোমার কিছুই নেই, তুমি একেবারে সব কিছু হারিয়ে ফেলেছ, এরকম একটা রিক্ত নিঃস্বতার ছবি বা ইমেজ বা চিত্রকল্প হচ্ছে শীত। আর বসন্ত হচ্ছে দেখো কি, একেবারে গাছের চারদিকে হ্যাঁ সবুজ পাতা, তারপর রং বেরঙের ফুল ফল,
তারপরে পাখির ডাক, কুহুতান, কোকিলের কুহুরব, একেবারে ভরপুর। বসন্ত মানে কানায় কানায় ভরপুর, আর শীত মানে একেবারে সব কিছু রিক্ত হয়ে যাওয়া, নিঃস্ব হয়ে যাওয়া, খালি হয়ে যাওয়া, শূন্য হয়ে যাওয়া। এখন দেখো, এই শীতকালটাকে কবি বসন্তের বিপরীতে স্থাপন করেছেন, অর্থাৎ প্যারালাল, সমান্তরাল। সমান্তরাল অর্থাৎ তিনি শীতকালকে তিনি কিছুতেই বলতে পারছেন না। এখানে শীত হচ্ছে প্রতীকী। আসলে শীতকালকে কবি এখানে তার ব্যক্তিগত দুঃখের প্রতীক হিসাবে ব্যবহার করেছেন। তার যে ব্যক্তিগত বেদনা, তার যে ব্যক্তিগত দুঃখ, তার যে ব্যক্তিগত হারানোর বেদনা, কষ্ট, এগুলাকেই তিনি শীতকাল হিসাবে তিনি তুলনা করেছেন। বসন্তের বিপরীতে শীতকে তিনি এখানে প্রতিস্থাপন করেছেন। বসন্তের বিপরীতে তিনি শীতকালকে এখানে উপস্থাপনা করেছেন। বসন্তের বিপরীতে শীতকালকে তিনি স্থান দিয়েছেন, স্থাপন করেছেন। আর শীতকালটা কবির জন্য প্রতীকী হিসাবে শীত হচ্ছে তার বেদনার, তার আকুলতার, তার বিষণ্ণতার মূর্ত ছবি। তার বিষণ্ণতা, তার হারানোর মূর্ত ছবি, তার বেদনার মূর্ত ছবি, তার বিষণ্ণতার ছবি, তার হতাশার ছবি। একটা জিনিস মনে রাখবে, দেখছো দুটা কালকেই তিনি প্যারালাল বা সমান্তরালভাবে স্থাপন করেছেন। একটা হলো বসন্ত, আর একটা হলো শীত। শীতকে তিনি সন্ন্যাসীর সঙ্গে তুলনা করেছেন, আর এই শীতকে তিনি দেখেছেন রিক্ততার ছবি হিসাবে, নিঃস্বতার ছবি হিসাবে, সব কিছু হারানোর ছবি হিসাবে, সব কিছু মানে তোমার শূন্যতার প্রতীক হিসাবে, শূন্যতার প্রতীক হিসাবে তিনি শীতকালকে এখানে উপস্থাপন করেছেন। দুঃখের প্রতীক হিসাবে তিনি শীতকালকে উপস্থাপন করেছেন। কষ্টের প্রতীক হিসাবে তিনি এখানে শীতকালটাকে উপস্থাপন করেছেন। শীতে যেরকম প্রকৃতির রিক্ত নিঃস্ব হয়ে যায়, ঠিক তেমনি তার জীবন থেকে তার জীবন সঙ্গী যেভাবে অকালে হারিয়ে গেছে, সেই বেদনার কারণে তিনি যেন শীতকালের মতোই রিক্ত হয়ে গিয়েছেন, নিঃস্ব হয়ে গিয়েছেন, শূন্য হয়ে গিয়েছেন। সেটাকেই তিনি এখানে উপস্থাপন করেছেন। আমি আর একটু ব্যাখ্যা করব। প্রকৃতি বসন্তের আগমনে ফুলের সাজে সাজলেও কবির মন জুড়ে আছে শীতের রিক্ততার ছবি। শীত যেন সর্বরিক্ত সন্ন্যাসীর মতো কুয়াশার চাদর গায়ে পত্র পুষ্পহীন দিগন্তের পথে চলে গিয়েছে। তাহারে এই পড়ে মনে, এখানেই কাকে মনে পড়ে এখানে ইঙ্গিত দেওয়া আছে। এই যে ব্যাখ্যাটা আমি এখন দিব, তাহারেই পড়ে মনে, এই ব্যাখ্যাটা আমি এখানে দিব, এবং এখানে ইঙ্গিত আছে কি কারণে তিনি বসন্তকে বরণ করতে আগ্রহী নয়, বসন্ত থেকে তিনি কেন মুখ ফিরিয়ে নিয়েছেন, তিনি ফুলের অলঙ্কার হিসাবে কেন তিনি বসন্তের সময় নিজেকে সাজাননি এবং বরণ করেননি, তার ইঙ্গিতটা এখানে। তাহারেই পড়ে মনে, কাকে? প্রকৃতিতে বসন্ত এলেও কবির মন জুড়ে আছে শীতের রিক্ত ও বিষণ্ণ ছবি। কেন? আমি আগেই বলছি, এখানে শীতকালটা রিক্ত এবং নিঃস্বতার ছবি, মূলত কবির দুঃখের ছবি। প্রতীকী হিসাবে কবির ব্যক্তিগত দুঃখের ছবি, কবির ব্যক্তিগত বেদনার ছবি, কবির ব্যক্তিগত হারানোর ছবি। তিনি যেই সম্পদ হারিয়ে ফেলেছেন, সেই সম্পদের ছবি। কাকে হারিয়েছেন সেটা এটা শেষেরই উল্লেখ আছে। কবির মন দুঃখ ভারাক্রান্ত, তার কণ্ঠ নীরব। শীতের করুণ বিদায়কে তিনি কিছুতেই ভুলতে পারছেন না। শীতের করুণ বিদায়, কেন শীতের করুণ বিদায়কে তিনি কেন বলতে পারছেন না? নিশ্চয়ই এই যে শীত, এটা তো যেন তেন শীত নয়। আবিধানিক অর্থে শীত হতে পারে কোল্ড, কিন্তু এটা তো সেই কোল্ড নয়। এটা হলো তার দুঃখ, তার যন্ত্রণা, তার ব্যক্তিগত হতাশা, তার ব্যক্তিগত বিয়োগ ব্যথা, তার ব্যক্তিগত হারানোর কষ্ট। যেই কষ্ট শুধু তাকে তিনিই বুঝতে পারছেন, তাকে হাড়ে হাড়ে কীভাবে কুড়ে কুড়ে খাচ্ছে, এটা কবি নিজে বুঝতে পারছেন। কাজে এখানে শীত আবিধানিক অর্থে কোল্ড হতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে এখানে শীত আসলেই শীত নয়। এই শীত বিষণ্ণতার ছবি, এই শীত হতাশার ছবি, এই শীত হচ্ছে তোমার রিক্ততার ছবি। এবং এই রিক্ততা কি? তার নিজের করুণ বিদায়, অর্থাৎ শীতের করুণ বিদায়কে তিনি বলতে পারছেন না। আসলে কি? অকালে তিনি যাকে হারিয়েছেন, অকালে তার জীবন সঙ্গিনী যিনি ছিলেন, তিনি যেই অকাল তিনি তাকে ছেড়ে চলে গিয়েছেন,
শীতের করুণ বিদায়ের মতো, এটাকে তিনি কিছুতেই ভুলতে পাচ্ছেন না। তাই বসন্ত তার মনে কোনো সাড়া জাগাতে পারছে না, কোনো আবেদন সৃষ্টি করতে পারছে না। বসন্তকে তিনি বরণ করবার জন্য একেবারেই তিনি অপ্রস্তুত। কারণ শীতের বিদায়, শীতের করুণ বিদায়কে তিনি কিছুতেই ভুলতে পারছেন না। প্রতীকী হিসাবে তার জীবন সঙ্গিনীকে তিনি অকালে যে হারিয়েছেন, সেই জীবন সঙ্গিনীকে তিনি কিছুতেই তিনি ভুলতে পারছেন না। তাহলে শীতের করুণ বিদায়ের সঙ্গে তার ব্যক্তিগত জীবনের একটা সংযোগ আমরা খুঁজে পাচ্ছি। বসন্তের সৌন্দর্য তার কাছে অর্থহীন, মিনিংলেস। মনে কোনো আবেদন, অর্থাৎ বসন্ত তার মনের মধ্যে কোনো আবেদন, কোনো অ্যাপিল সৃষ্টি করতে পারছে না। প্রসঙ্গত উল্লেখ্য, বলেই দিচ্ছে এখন, প্রসঙ্গত উল্লেখ্য তার প্রথম স্বামী, তার জীবন সঙ্গিনী, তার প্রথম জীবন সঙ্গিনী, এইখানে বলেই দিচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য তার প্রথম স্বামী অর্থাৎ তার প্রথম জীবন সঙ্গিনী এবং কাব্য সাধনার প্রেরণা পুরুষের যার প্রেরণায়, যার আগ্রহে এবং যার তাড়নায়, যার সার্বিক তত্ত্বাবধানে তিনি সাহিত্য সাধনা আত্মনিয়োগ করেছেন, সাহিত্য চর্চায় তিনি আত্মনিয়োগ করেছেন, সেই প্রেরণা পুরুষের বিদায়, সেই প্রেরণা পুরুষের আকস্মিক মৃত্যুকে তিনি কিছুতেই ভুলতে পারছেন না। এটাকে তিনি শীত বলেছেন, শীতের করুণ বিদায়। অর্থাৎ তার স্বামী, তার প্রথম জীবন সঙ্গিনী এবং যার অনুপ্রেরণায়, যার সার্বিক তত্ত্বাবধানে এবং যার প্রেরণায় তিনি কাব্য সাধনায়, বাংলা ভাষা সাহিত্য নিয়ে তিনি চর্চা করেছেন, যার আগ্রহে, যার অনুগ্রহে, যার প্রেরণায়, যার অনুপ্রেরণায় তিনি সাহিত্য চর্চা নিজেকে, কাব্য সাধনায় তিনি নিজেকে আত্মনিয়োগ করেছেন, সেই প্রথম স্বামী, সেই প্রথম জীবন সঙ্গিনী, তার কাব্য সাধনার প্রেরণা পুরুষের আকস্মিক মানে হঠাৎ, আকস্মিক মৃত্যু যেন তার জীবনকে তছনছ করে দিয়েছে, তার অন্তর জগৎকে তছনছ করে দিয়েছে, তার অন্তরকে ভেঙে চুরমার করে দিয়েছে। এটাকেই তিনি শীতের সঙ্গে তুলনা করেছেন। এই দুঃখবোধ, ব্যক্তিগত এই দুঃখবোধ, কষ্টবোধ কবি কিছুতেই বলতে পারছেন না। শীতের করুণ বিদায় মানে তার এই প্রথম স্বামীর মৃত্যুর যে ব্যথা, যে কষ্ট, যে হতাশা, তিনি কিছুতেই ভুলতে পারছেন না। সেই কারণে তিনি বসন্তকালকে বরণ করবার জন্য একেবারেই উদাসীন। তিনি বসন্তকে বরণ করবেন, নিজে সাজবেন, এটা তার কাছে একেবারে একটা উদাসীনতার বিষয়। কাজেই এখন নিশ্চয়ই তোমরা শেষ মুহূর্তে এসেই কিছুটা হলেও বুঝতে পারছো যে তার ব্যক্তিগত জীবনের যে বিয়োগ ব্যথা, তার ব্যক্তিগত যে বিয়োগান্তক যে ঘটনা, তার প্রথম স্বামী, তার প্রথম জীবন সঙ্গিনী, যার সাহায্যে, যার সহযোগিতা, যার প্রেরণায়, যার অনুপ্রেরণায়, যার সার্বিক তত্ত্বাবধানে তিনি বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেছেন, কাব্য সাধনায় আত্মনিয়োগ করেছেন, সেই প্রেরণা পুরুষের আকস্মিক মৃত্যুটাই তাকে, তার অন্তর জগৎকে তছনছ করে দিয়েছে। কাজেই তিনি সেই শীতের করুণ বিদায়কে তিনি কিছুতেই ভুলতে পারছেন। অর্থাৎ তার প্রথম কাব্য সাধনার প্রেরণা পুরুষের আকস্মিক মৃত্যুটাকে তিনি কিছুতেই ভুলতে পারছেন না। তার অন্তরে সেই দুঃখবোধ, কষ্টবোধ যেন এখনও জাগরুক, এখনও যেন একেবারে তরতাজা হয়ে আছে। এই জন্যই তিনি বসন্তকে বরণ করবার জন্যে মুখ ফিরিয়ে নিয়েছেন। তিনি বসন্তকে বরণ করবার জন্যে তিনি উদ্যমী নন। তিনি কবিতাও রচনা করেননি, গানও রচনা করেন, সাহিত্য রচনা করেন, ফুলের অলঙ্কার দিয়ে নিজেও সাজেননি এবং বসন্তকে বরণ করবার জন্যে তিনি একেবারেই প্রস্তুত নয়। কারণ তিনি শীতের সেই করুণ বিদায়কে কিছুতেই বলতে পারছেন না। অর্থাৎ তার প্রথম স্বামী, তার কাব্য সাধনার প্রেরণা পুরুষের আকস্মিক মৃত্যুকে তিনি কিছুতেই বলতে পারছেন না, যার কারণে তার মনের মধ্যে একটা হতাশা, একটা বিষণ্ণতা কাজ করছে। তিনি বিষণ্ণ হয়ে আছেন, তিনি হতাশার মধ্যে আছেন, তিনি হতাশাগ্রস্ত।
হ্যাঁ, এই জন্য তিনি বসন্তকালকে বরণ করবার জন্য মোটেই প্রস্তুত নয়। আমি আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। আমি এখন কবিতাটি আবৃত্তি করব এবং তোমরা আবৃত্তি আমি হয়তো জানি না, কিন্তু আমি আমার মতো করি, যেভাবে হয় সেভাবে আমি এখন আবৃত্তি করব এবং তোমরা কবিতাটি শুনবে। এটা তোমাদের প্রতি আমার বিশেষ একটা অনুরোধ। কবিতাটি আমি আমার মতো করি চেষ্টা করব আবৃত্তি করবার জন্যে। হে কবি, নীরবে কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্ধনায়। কহিল সেই স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ারে গেছে খুলি। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এখনো দেখোনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি। কোথা তব নব পুষ্প সাজ। কহিল সেই সুদূরে চাহিয়া, অলখের পাথার বাহিয়া তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান। ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। কহিলাম ওগো কবি, রসিয়া লহনা আজো গীতি। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি, এই মোর মিনতি। কহিল সে মৃদু মধু স্বরে, নাই হলো না হোক এবারে। আমারে গাহিতে গান, বসন্তেরে আনিতে বরিয়া। রহেনি সে ভোলেনি তো, এসেছে তা ফাগুনে সরিয়া। কহিলাম ওগো কবি, অভিমান করেছ কি তাই। যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। কহিল সে পরম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে। পুষ্পারতি লভে নাকি ঋতুর রাজন। মাধবী কুঁড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ বিরোচন। হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা। কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। কহিল সে কাছে সরিয়াসি, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে। রিক্ত হস্তে তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে। কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে। রিক্ত হস্তে তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে। আজকে এ পর্যন্ত থাকুক। তোমরা যারা আমার সাথে শেষ পর্যন্ত ছিলে এবং আছো, তোমাদের সকলকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। এবং তোমরা ভবিষ্যতেও আমার ক্লাসে এইভাবে তোমরা অনলাইনে উপস্থিত থেকে এবং আমার ক্লাসগুলো শুনে আমাকে কৃতার্থ করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানেই আমি শেষ করছি। করোনাকালে তোমরা সবাই সুরক্ষিত থাকবে, পরিবারকে সুরক্ষিত রাখবে এবং আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরা আমার জন্য দোয়া করবে।
তোমরা সবাই ভালো থাকো। তোমাদের নিরন্তর শুভকামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি।